জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানি মৃধা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে নগরবাসী। অন্যান্য সময়ের তুলনায় এবার তেমন ভোগান্তি না থাকায় সবার চোখে মুখী আনন্দের ছাপ। কমলাপুর রেল স্টেশনে আসন পাওয়া নিয়ে কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে তা অন্য বাড়ির তুলনায় অনেকটা কম। শিডিউল বিপর্যয় না থাকলেও ট্রেন ছাড়ছে নির্ধারিত সময় থেকে সর্বোচ্চ 15 মিনিটের মধ্যেই। তবে আসন বেশি থাকায় যাত্রী বেশি হয়, এবার ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন অনেকে। ঈদের রেলের কোচ বাড়ানোর দাবি জানান যাত্রীরা। এদিকে স্টেশন মাস্টার বলছেন যাত্রাপথের ভোগান্তি লাঘবে সবকিছুই করছে রেল কর্তৃপক্ষ। এবার একটু কম আছে, লোকজন কম আছে। গতবার তো আরো অনেক জাম, গতবার আমরা টিকিট কাইটাও যাইতে পারি নাই। অনলাইনে কাটছি, কোনো বিভ্রান্তি হয়নি। যাওয়ার টিকিটও কাটছি, আসার টিকিটও কাটছি, রিটার্ন টিকিটও কাটছি, দুটোই আমাদের কাছে কোনো সমস্যা হয়নি কাটতে। 6টা মোবাইল 3টা পিসি নিয়ে আমি 4টা টিকিটের জন্য আমি টিকিট পাইছি একটা, বাকি 3 জন আমরা কিভাবে যাব? ট্রেনের সংখ্যা কম, কয়টা ট্রেনে কয়জন উঠবে, এই ট্রেনে কয়জন লোক উঠবে, পাবলিকের অভাব নাই। এদিকে শেষ মুহূর্তে সদরঘাটে নৌপথের যাত্রীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অপেক্ষায় যাত্রীরা। শেষ সময় এসে যাত্রী বাড়ায় স্বস্তির সুর লঞ্চ কর্তৃপক্ষের কণ্ঠেও। শনিবার সদরঘাটে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ভোলা, ইলিশা, আমতলী, বরগুনা রুটে। এদিন কিছুক্ষণ পরপরই যাত্রী নিয়ে ছেড়েছে এসব রুটের লঞ্চ। সব মিলিয়ে গত কয়েকদিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা বেশি ছিল। বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের কেবিনেট টিকিট। ঈদ উপলক্ষে 2-1টি লঞ্চ বেশি ভাড়ার অভিযোগ থাকলেও অস্বীকার করেছে লঞ্চ কর্তৃপক্ষ। আমি তো 600 টাকা করে অলরেডি টিকিট কাটছি, স্বাভাবিকভাবে 500 টাকা করে থাকে। চেয়ার 600, হাকিমুদ্দি আর হলো দৌলতকে হয়েছে ড্যাগের ভাড়া 400, আর হয়েছে তো মঙ্গল শিকদার আর বেতু হয়েছে ড্যাগের ভাড়া 500। আমার অনেক ভালো লাগতেছে, শুক্রবারে মানে শনিবারে যে যাচ্ছি, পরিবারের সাথে যাচ্ছি, তো তাই অনেক ভালো লাগতেছে। আমার পরিবারও আর কি গার্মেন্টস চাকরি করে, যার জন্য ডিউটি তাদের ছুটি পেয়েছে কালকের। তা আজকের এখন লঞ্চে, কালকে তো আর লঞ্চে যাওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না। লঞ্চে যাওয়ার যে একটা মজা, এই জিনিসটা মানে সব জায়গায় পাওয়া যায় না। আজকে মানে টোটাল ঈদের ভিতরে আজকে কিছুটা ব্যালেন্স কোম্পানি পাইতে পারে। গত বছরের তুলনায় এবার সড়কে যাত্রী অনেকটাই কম বলে দাবি বাস মালিকদের। টার্মিনালের টিকিট কাউন্টারগুলো ঘুরে দেখা যায় শেষ মুহূর্তে বাড়ি ফিরতে টিকিট সংগ্রহ করেছেন যাত্রীরা। নেই দুর্ভোগ, সময় মতো ছেড়ে যাচ্ছে বাস। যাত্রী কম হলেও টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের। রয়েছে কিছুটা বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ। তবে শেষ মুহূর্তে বাড়ি ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন ঘরমুখ মানুষ। অন্যদিকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিকিট বিক্রেতারা। আজকে ছুটি দেওয়ার কারণে বেতন ক্লিয়ার করছে আজকে, তাই বেতনের কারণে আর কিছু দেরি হয়েছে, বেতন নেওয়ার জন্য ক্লিয়ার করছে। তাই আজকে এই সন্ধ্যায় 6টা বাজে পাইছি বেতন। এখন এই যে গাবতলী আসলাম, টিকিট কাটতেছি, তারপরে যাবো আর কি। টিকিট কত বললেন যে 650 টাকা। আমি বললাম হোয়াই, কেন 650 টাকা? ইঞ্জিন কভারে তো কোটালিপাড়া তো সাধারণ ভাড়া হয়েছে 500 টাকা, কিন্তু আপনারা কেন 650 টাকা নেবেন? কিন্তু কোনোভাবেই তারা আমার কথা শুনতে রাজি নয়। আমাদের ভাড়ার দিক কোনো সমস্যা নেই, ভাড়া বেশি নিতেছে না। আমরা যাত্রী বলি আপনারা আসেন, যাত্রী মহোদয় আপনারা আসেন, আপনারা এসে দেখেন গাবতলীর অবস্থা কি। এদিকে শেষ মুহূর্তেও রাতে রাজধানীর মার্কেট ও শপিং মলে চলছে জমজমাট বেচাকেনা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন রাজধানীবাসী। সেই খবর জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। এই রাতে নিউ মার্কেটে ভিড় কেমন দেখছেন? শেষ সময়ে কোন জিনিস বেশি কিনছেন ক্রেতারা? আপনি যেমনটা বলছিলেন, নিউ মার্কেট এলাকায় বলা চলে যে ঈদ কেনাকাটায় লোকারণ্য অনেকটাই বলা চলে। শুধু নিউ মার্কেটই নয়, আমরা আশপাশের যে চন্দ্রিমা মার্কেট, এছাড়া হকার্স মার্কেট সহ আমরা সে সকল মার্কেটগুলোতেও দেখেছি যে উপচে পড়া ভিড়। অর্থাৎ শেষ সময় এসে ক্রেতারা ভিড় করছেন তাদের পছন্দের জামা কাপড়ের পাশাপাশি যে ধরনের পরিবারের জন্য প্রয়োজন, সেই ধরনের পরিবার সাজানোর জন্য প্রয়োজন, কিংবা ঘর সাজানোর জন্য প্রয়োজন, সেই ধরনের সরঞ্জামগুলো
কিনে নিচ্ছেন। আপনি যেমনটা দেখছেন যে আমি এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় রয়েছে, সেখানে আমরা দেখছি যে শেষ সময়ে পরিবারের একদম ছোট সদস্যদেরকে নিয়েও তারা এসে ভিড় করছেন। জানিয়ে রাখি যে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা যেমনটা বলছেন শেষ সময়ে আসার কারণ যে নানা ব্যস্ততার কারণে আসা হয়নি তাদের, আর শেষ সময়ে এসে ভিড় কিছুটা কম হবে এমন প্রত্যাশা করে তারা পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। যদিও এসে দেখছেন যে অনেকটাই ভিড় রয়েছে, তবে রাত যত বাড়ছে আমরা দেখছি যে ভিড় কমছে না বরং বাড়ছে। একই সঙ্গে যে আশপাশের মার্কেটগুলো রয়েছে সেখানে আমরা একই চিত্র দেখেছি। আর বিক্রেতারা যেমন প্রত্যাশা করছিলেন যে তারা বলছেন এই ক্রেতাদের সমাগম থাকার কারণে তাদের বিক্রি যেমনটা বেড়েছে আর এই ধারা অব্যাহত থাকবে আগামীকাল পর্যন্ত, এমনটাই তাদের প্রত্যাশা। জানিয়ে রাখি যে গতকালও প্রায় অনেকটা বলা চলে সারা রাত নিউ মার্কেট সহ আশপাশের এলাকা কেনাকাটায় খোলা ছিল। আজকে রাতেও ক্রেতারা বলছেন যতক্ষণ পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি থাকবে ঠিক তত সময় পর্যন্ত তারা রয়েছেন। আর পসরা সাজানোর ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে ছেলেদের জামার পাশাপাশি মেয়েদের পোশাক আদির সাথে সাথে শিশুদের জামা কাপড়ের কিনতে এক ধরনের হিড়িক আমরা লক্ষ্য করেছি। দোকানগুলো বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে শিশুদের পোশাকের পসরা যেমনভাবে সেজেছে, একই সঙ্গে আমরা দেখেছি ব্র্যান্ডের যে সকল দোকানগুলো রয়েছে সেখানেও উপচে পড়া ভিড়। ক্রেতারা পছন্দের পোশাক ক্রয়ের জন্য ভিড় করছেন। আরেকটি বিষয় লক্ষণীয় যে পরিবারের ঘর সাজানোর যে সকল সরঞ্জামাদিগুলো আমরা রয়েছে, কোকারিজ আইটেম সহ ফুল কিনতে আমরা দেখেছি অনেকে আসছেন। আবার আমরা দেখেছি এখানে যা ক্রেতা সাধারণ যারা আসছেন অনেকেই বলছেন যে শেষ সময়ে যারা ঢাকায় থেকেই যাচ্ছেন কিংবা ঢাকাতে ঈদ করছেন কিংবা আশপাশে যারা স্থানীয় রয়েছেন তারাই এসে বরং এই সময় এসে ভিড় করছেন, কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়ছেন। আপনারা নিশ্চয়ই জানেন নিউ মার্কেট অনেকটা খোলামেলা হওয়ার কারণে ক্রেতাদের পছন্দের তালিকায় সব সময় তেমনিভাবে থাকে। আর আমরা বাহিরের অবস্থা যদি জানাই, ফুটপাতে আমরা ঠিক সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে একদম নিউ মার্কেট নীলক্ষেত মোড় পর্যন্ত আমরা দেখেছি ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকটা বলা চলে যে আজকে সারা রাতই অনেকটাই বলা চলে যে নিউ মার্কেট এলাকা জেগে থাকবে, এমনটাই বলছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়। তবে ক্রেতাদের যেমনিভাবে উচ্ছ্বাস আমরা দেখেছি, একইভাবে বিক্রেতারা প্রত্যাশা করছিলেন যে শেষ সময় পর্যন্ত এসে ভিড় কিংবা ক্রেতাদের পছন্দ মতো পোশাক তারা সরবরাহ করতে পারবেন। তবে ক্রেতাদের একটি অভিযোগ আমরা বারবার লক্ষ্য করেছি, শেষ সময়ে আসার কারণে পছন্দের পোশাক ক্রয়ে তাদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। কারণ এই দীর্ঘ সময় কিংবা দীর্ঘদিন ঈদ কেনাকাটাতে পছন্দের পোশাক কিংবা বাছাই হওয়া জামাগুলো অনেকে বলছেন তারা পাচ্ছেন, আবার ক্রেতাদের পছন্দ অনুসারে বিক্রেতারাও সব ধরনের পোশাক সরবরাহ করতে পারছেন না, এমনটা অভিযোগ আমরা শুনেছি। এর অন্যতম কারণ শেষ সময়ে এসে কেনাকাটা। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই বছর ঈদ কেনাকাটায় আজ সারা রাত কিংবা যতক্ষণ পর্যন্ত ক্রেতা সাধারণের উপস্থিত থাকবে ঠিক তত সময় পর্যন্ত এই নিউ মার্কেট অঞ্চল খোলা থাকবে কিংবা এলাকার দোকানগুলো খোলা থাকবে বলছেন। একই সঙ্গে আশপাশের যে শপিং মলগুলো রয়েছে সেগুলোও খোলা থাকবে। সব মিলিয়ে বলা চলে যে নিউ মার্কেট এলাকায় ঈদ কেনাকাটায় অনেকটা জমে উঠেছে। এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার নিউ মার্কেট এলাকা থেকে সবশেষ তথ্য। সানি, নিউ মার্কেট থেকে রাজধানীবাসীর ঈদের কেনাকাটার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন। সৌদি আরবে দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। ইরান, আরব আমিরাত সহ পুরো মধ্যপ্রাচ্যে আজ রোববার ঈদ উদযাপন প্রস্তুতি শুরু হয়ে গেছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের দেশগুলোতেও। অস্ট্রেলিয়াতেও রোববার ঈদের প্রথম দিন ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল। তবে ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ঈদ 31 মার্চ। সৌদি আরব ভিত্তিক অনলাইন হারামাইন ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে হিজরি বর্ষপঞ্জির 10ম মাসের চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে শনিবার শেষ হলো সিয়াম সাধনার মাস রমজান। দক্ষিণ পূর্ব মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই 31 মার্চ ঈদুল ফিতর উদযাপনের দিন ঘোষণা করেছে। আগে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে একই দিনে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ফ্রান্স। ইউরোপের অনেক দেশই এদিন ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়াতেও রোববার ঈদের প্রথম দিন ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল। কাজের তাগিদে এসব দেশে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে উৎসবের আমেজ।
শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ মাঠে, তবে অন্যান্য বারের মতো এবার নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি নেই। দক্ষিণ সিটি প্রশাসক জানান নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ধর্ম সচিব ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তবে এবছর ঈদগাহ মাঠে চোখে পড়েনি ডগ স্কোয়াড, পুলিশ, র্যাব কিংবা রাষ্ট্রীয় বাহিনীর বাড়তি নিরাপত্তার বলয়। এবার জাতীয় ঈদগাহে 121টি কাতারে মুসল্লি ধারণ ক্ষমতা 35,000 আর ভিআইপি সারিতে সক্ষমতা 250। এবার ঈদের প্রথম জামায়াত হবে সকাল 8:30টায়। অ্যাক্টিভিটিস তো আমরা দেখছি, সবাই তো তারা তো রেগুলার আসতেছেন, ভিজিট করতেছেন, দেখতেছেন কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা, এগুলো তারা এক্সামিন করতেছেন। তো আমার মনে হয় না যে এরকম কোনো তাদের তরফে এখন পর্যন্ত যে ইনফরমেশন আমাদের কাছে না, এরকম কোনো থ্রেট আমরা অনুভব করছি না এবং নির্বিঘ্নে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে 2 পালায় ডিএমপির 667টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আনন্দমুখর পরিবেশই হচ্ছে এবারের ঈদ যাত্রা, তবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শনিবার বেলা 11টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় টার্মিনাল ও আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি, কথা বলেন কাউন্টার কর্মী, বাসের স্টাফ ও যাত্রীদের সঙ্গে। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যে কোনো সময়ের চেয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশবাসী। ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান তিনি। চার্টার থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম রয়েছে। কিন্তু আমি এই পর্যন্ত ইন্সপেকশন করে যা দেখলাম, ভাড়া আপনারাও দেখছেন সবাই, মানে নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনাদের বাসা বাড়ি যেন রক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া। দুই একটি অঞ্চল বাদে প্রায় সারা দিচ্ছি বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.2 ডিগ্রি সেলসিয়াস। চৈত্রের তাপদাহে রাজধানীবাসীর মাঝে দেখা দিয়েছে অস্বস্তি। গরমে হাঁসফাঁস করছেন শ্রমজীবী মানুষ। ঈদুল ফিতরের আগে শেষ সময়ে গরমকে সঙ্গী করে রাজধানী ছাড়ছেন অনেকে। এদিকে আবহাওয়া অফিস বলছে, শিগগিরই বৃষ্টির সম্ভাবনা নেই। এমন তাপপ্রবাহ চলবে আগামী কয়েকদিন। এখন যে অবস্থা আছে এর চাইতে কম হবে এবং যে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা ওরকম করছি না, সারা দেশে হয়তো বৃষ্টিহীন থাকবে। তবে এখন যেহেতু কালবৈশাখীর সময় যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় মানে স্থানীয় বা কিছু মেঘমালা তৈরি হয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। নতুন বাংলাদেশ করতে সংস্কারের মাধ্যমে স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার আনার চেষ্টা করছে সরকার। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়নের কথাও জানান তিনি। শনিবার সকালে পৃথিবীর অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মাননাসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন ডক্টর ইউনুস। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণে তার 3.0 ধারণা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। কিভাবে টেকসই বিশ্ব ব্যবস্থার দিকে এগোনো যায় তা নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনাও দেন তিনি। বক্তৃতায় 2006 সালে পিকিং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার স্মৃতিচারণ করেন ডক্টর ইউনুস। তিনি বলেন, চীন বাংলাদেশ সম্পর্কে গুরুত্বের সঙ্গে স্থান পাবে শিক্ষা বিনিময়। পরে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা। In a new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish.
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফর শেষে চীন থেকে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 8টা 10 মিনিটের দিকে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। 4 দিনের সফর শেষে এদিন বাংলাদেশ সময় দুপুর 2:30টার দিকে মোহাম্মদ ইউনূস বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সেখানে বিমানবন্দরে তাকে বিদায় জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হং লেই। ইউনূসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে $110 কোটি ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে। অন্তর্বর্তী সরকারকে জনগণ অনির্দিষ্টকাল মেনে নেবে না বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটির 42 নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জনগণের স্বার্থ বিঘ্নিত হলে বিএনপি আবারও রাস্তায় নামবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। ফেসবুক, ইউটিউবে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা পরিস্থিতি নির্বাচন করবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। আমরা এখনো বলছি, আমরা এখন রাস্তায় নামি না। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে গণ অভ্যুত্থানে নিহতর পরিবারের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একটি রাজনৈতিক দলের ৭১-এর ভূমিকা বিতর্কিত। তারা ৭১-এর স্মৃতিকে ভুলিয়ে দিতে চায় বলে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে। অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে খাবার ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছে? তাদের ৭১ সালের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তাদের রাজনৈতিক দল ৭১ সালে অপরাধ করেছেন বলে মনে করে এখন ৭১-এর স্মৃতি ভুলিয়ে দিতে চান আপনারা? রাজনৈতিক দলগুলো যদি একে অন্যের প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হয় তাহলে ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার পঞ্চগড়ে পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তিনি। আমরা যদি একজন আরেকজনের প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হয়ে যাই তাহলে ক্ষতিটা যেমন আমাদের আন্তঃদলীয় হবে, ক্ষতিটা পঞ্চগড় জেলারও হবে। দলের যেমন ভিন্নতা রয়েছে সে অনুযায়ী মত পার্থক্য থাকবে আমাদের কথায়, কার্যক্রমে, কিন্তু এটা নতুন এমন এক জেনারেশনের বাংলাদেশ, যেই জেনারেশন এখন প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়িয়ে যেতে পারে। দেশ পুনর্গঠনের লক্ষ্য ছাত্র জনতা সফল করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ভোলায় জাতীয় নাগরিক পার্টির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে নতুন সংবিধান প্রয়োজন, কারণ মানুষের প্রত্যাশিত আশা আকাঙ্ক্ষার শুরু সংবিধান থেকে। তাই স্থায়ী পরিবর্তনের জন্য দরকার সংবিধান পরিবর্তনের। অনুষ্ঠান শেষে ভোলার বিভিন্ন জায়গায় পথসভা করেন তিনি। সবাই নিজেদের কাছে মনে করেন যে আমরা পারবো,
আমরা তরুণরা পার্লামেন্টে গিয়ে সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের নতুন রাষ্ট্র কাঠামো আনবো ইনশাআল্লাহ। গণপরিষদ নির্বাচন এবং সংবিধান পরিবর্তন না করে আপনারা মাঠ ছাড়বেন না। আমাদের এখানে অনেক কিছু করার আছে। বাংলাদেশকে কখনোই আধুনিক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় নাই। বাংলাদেশের মানুষকে কখনোই আধুনিক নাগরিকের মর্যাদা দেওয়া হয় নাই। আমরা আমাদের হৃত মর্যাদা ফেরত নেব ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ হিংসা ও সন্ত্রাসের পুরনো রাজনীতি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শনিবার বিকেলে ফেনী সদরের শস্যদি স্কুল মাঠে গণ ইফতার আয়োজনে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল থেকে স্কুল মাঠে জড়ো হন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ। পরে সমসাময়িক নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন এবি পার্টির নেতৃবৃন্দ। বলেন, পুরনো রাজনীতি প্রত্যাখ্যান করেছে জনগণ। এ সময় এবি পার্টির নেতৃত্বে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। জুলাই 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এটার মধ্য দিয়ে আমরা বলছি যে অতীতের যে হিংসা হানাহানির রাজনীতি ছিল, এই রাজনীতিকে সাধারণ জনগণ, ছাত্র জনতা না করে দিছে। দলাদলি, হিংসা, হানাহানি, চাঁদাবাজি, দখল, তারপরে মোটরসাইকেল নিয়ে শোডাউন, গাড়ি নিয়ে শোডাউন, এগুলো কিছুদিন চলবে, এগুলো আরো কিছুদিন থাকবে। কিন্তু তরুণরা যখন নেতৃত্ব দিতে উঠে আসবে, তখন এগুলো আস্তে 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 পরাভূত হয়ে যাবে, পিছাই পড়বে। টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন বোনাসের জন্য আপাতত 2 কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। এদিকে সব ধরনের বকেয়া না পেলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থান করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আন্দোলনরত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শ্রম সচিব কথা বলেন। আগামী 8 এপ্রিল শ্রমিক নেতাদের সঙ্গে আবারও বৈঠক হবে বলেও জানান তিনি। মে দিবসের আগেই পুরোপুরি সমাধান করা হবে। সে পর্যন্ত টিএনজেড গ্রুপের পরিচালক শাহিন সহ 3 কর্মকর্তা শ্রম অধিদপ্তরের হেফাজতে থাকবেন বলেও জানান তিনি। এ সময় শ্রমিকরা দাবি করেন তাদের বকেয়ার পুরো টাকা দিতে হবে। 2 কোটি টাকা দিলে শ্রমিকরা মাত্র 6 থেকে 7 হাজার টাকা করে পাবে বলে জানান। উল্লেখ্য, বকেয়া বেতন বোনাসের দাবিতে গত 23 মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের 3টি কারখানার শ্রমিকরা। 17 কোটি টাকা দরকার সমস্ত জেলা পাওনা, আর হলো আপাতত আরেকটা হিসাবে দেখলাম যে 10 কোটি টাকার মতো। এখন যে জিনিসটা হয়েছে যে ঠিক এই মুহূর্তে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 27 তারিখ আর আজকে মধ্যে 29 তারিখের মধ্যে 4টার মধ্যে যদি তারা ব্যাংকের বেতন থেকে ওখান থেকে যদি দিতে পারে তাহলে সমাধান হবে। না হলে তারা ফ্যাক্টরির মেশিনপত্র বিক্রি করে আপনাদের এই বেতনের ব্যবস্থা করবে। নগদে আমরা 3 কোটি টাকার ব্যবস্থা করেছি। এই 3 কোটি টাকা সমহারে আপনাদের বোধহয় যত শুনতে হবে, আবার শেষ হয় না তো, শোনেন, এটা আমরা আপাতত আপনাদের ঈদ যাত্রার জন্য আমরা আপাতত এটা আমরা দিয়ে দেব। নাটোরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল ব্যালট পেপার। শনিবার বেলা 12টার দিকে জেলা প্রশাসনের পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। এসব ব্যালটের বেশিরভাগই সিল দেয়া। উদ্ধার করা হয় প্রায় 100 বস্তা ব্যালটের মধ্যে অধিকাংশ ব্যালটই লালপুর বাগাতিপাড়া আসনের। পুলিশ জানায়, গতকাল ডিসির পুরানো বাংলোর পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর আজ দ্বিতীয় দিনের মতো অভিযান চলছিল। এ সময় ব্যালটগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ ব্যালট উদ্ধার করে। ব্যালট পেপারের যে স্থায়িত্ব যে 6 মাস রাখতে হয় সেটা শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইগুলার ব্যালটগুলার টেন্ডারও হয়ে গেছে এবং সেই বাকি ব্যালটগুলো নিয়েও গেছে। ব্যালটগুলো প্রথমে আমাদের ট্রেজারিতে রাখা ছিল, তো উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে কি স্থান সংকুলন না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়।
এদিকে ঈদ ঘিরে যে কোনো অপতৎপরতা রুখে দিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে এক ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আরও বলেন, ঈদের ছুটিতে বিপণী বিতানগুলোর নিরাপত্তা জোরদারে মালিকপক্ষকেও আহ্বান জানানো হয়েছে। রেজাউল করিম মল্লিক বলেন, ঈদ ঘিরে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 667টি টহল দল মাঠে থাকবে। এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে 71টি চেকপোস্ট বসানো হয়েছে। তিনি আরও বলেন, দৃশ্যমান অ্যাকশনের মাধ্যমেই নগরবাসীর আস্থা অর্জন করেছে পুলিশ। এদিকে ঈদকে সামনে রেখে জাল টাকা রোধে ও অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান। পবিত্র ঈদ উপলক্ষে বিপণী বিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। নির্বিঘ্ন ও নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে যে কোনো প্রয়োজনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে রয়েছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পরিত্যক্ত অবস্থায় 33,500 পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। শুক্রবার রাত 10:30টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে এক ব্রিফিংয়ে ঢাকা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন জানান, ট্রেনের 6 বগিতে একটি স্কুল ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ছিল। এর ভিতরে ইয়াবাগুলো পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। বরগুনার পাথরঘাটায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী আপন 3 ভাই নিহত হয়েছেন। সকালে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের সোনার বাংলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আত্মীয়র জন্য ঈদ উপহার নিয়ে মোটরসাইকেলে করে বরগুনার পাথরঘাটার দিকে যাচ্ছিলেন 3 সহোদর। সোনার বাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন 3 সহোদর নাদিম, শুভ ও শান্ত। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করে পুলিশ। আটক করা হয় চালকের 2 সহযোগীকে। বরাদ্দে বৈষম্য করার অভিযোগে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগ সহ 5 দফা দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। শনিবার দুপুরে শহরের বনরূপা সিএনজি চত্বরে বিক্ষোভ করে উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন তারা। এ সময় পার্বত্য মন্ত্রণালয়ের বৈষম্যমূলক চাকমা বরাদ্দ বাতিলের দাবি জানান তারা। পাশাপাশি বান্দরবন সহ সব জেলার জন্য ন্যায্য বরাদ্দ নিশ্চিত করা, বাঙালি, মারমা, ত্রিপুরা, তঞ্জস্ব ও সাঁওতাল সহ সকল জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা, একই ব্যক্তি বা গোষ্ঠীকে একাধিকবার বরাদ্দ দেওয়ার প্রবণতা বন্ধ ও জনসংখ্যার অনুপাতে ও প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়। এর আগে রাঙামাটির পৌরসভা চত্বরের সামনে থেকে ছাত্র জনতার ব্যানারে বৈষম্যের শিকার বাঙালি সহ পাহাড়ি জনগোষ্ঠীর সমন্বয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ করেন তারা। সম্প্রতি 3 পার্বত্য জেলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রায় 4.5 কোটি টাকা ও 3,500 টন চাল বরাদ্দ দেওয়ার পর থেকে পার্বত্য অঞ্চলের মানুষের মাঝে অসন্তোষ দেখা দেয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা 1600 ছাড়িয়ে যাবার পর বিদেশি উদ্ধারকর্মীদের দুর্গত এলাকায় প্রবেশের অনুমতি দিল মিয়ানমারের জান্তা সরকার। দেশটির এখন পর্যন্ত ভূমিকম্প আহত 2500 মানুষ। প্রাথমিক তথ্য বলছে প্রায় 3000 ভবন, 30টি সড়ক ও 7টি সেতু ধসে পড়েছে ভূমিকম্পে। বিপুল ক্ষয়ক্ষতির কারণে বন্ধ হয়েছে নেইপিদো ও মান্দালের আন্তর্জাতিক বিমানবন্দর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পে আর্থিক ক্ষয়ক্ষতি মিয়ানমারের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 10,000। প্রলয়ঙ্করী বিপর্যয়ে চিরচারিত গাম্ভীর্য ভেঙে আন্তর্জাতিক সহায়তা চাইছেন বাধ্য হয়ে মিয়ানমারের সেনাপ্রধান মিলওয়াং ফ্লাইং। বিদেশি উদ্ধারকর্মীদের দুর্গত এলাকায় প্রবেশের অনুমতি দিয়েছে সামরিক শাসক গোষ্ঠী। ভূমিকম্পে বিপর্যয় নেমে এসেছে থাইল্যান্ডেও। মৃতের সংখ্যা 10-এর নিচে থাকলেও রাজধানীর ব্যাংককে
33 তলা নির্মাণাধীন ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ অর্ধশত মানুষ। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলও। নেপালের রাজতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 2 জন নিহত ও 45 জন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির রাজধানীর কাঠমান্ডুর কিছু অংশে কারফিউ জারি করা হয়। মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীর সদস্যদেরও। যদিও শনিবার সকালে কারফিউ তুলে নেওয়া হয়, শুক্রবার সকাল থেকেই রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেমে থেমে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কাঠমান্ডু জেলার প্রশাসন বানেশ্বর, 3 কুন সহ কয়েকটি এলাকায় কারফিউ জারি করে। নির্ধারিত সীমানার মধ্যে চলাচল, জমায়েত, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। সহিংস প্রতিবাদের ঘটনায় পুলিশ 17 জনকে গ্রেপ্তার করেছে। ডেনমার্কের বিরুদ্ধে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেই সঙ্গে তিনি এই ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্র ও স্বায়ত্তশাসিত অঞ্চলকে আরও বেশি সুরক্ষা দিতে পারবে। শুক্রবার গ্রিনল্যান্ডের পিটুফিক সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র যেখানে সামরিক উপস্থিতি বাড়ানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। তিনি বলেন, গ্রিনল্যান্ডের জনগণকে রাশিয়া, চীন এবং অন্যান্য দেশের আগ্রাসন থেকে রক্ষা করতে ডেনমার্ক সরকার যথেষ্ট কাজ করেনি। ভ্যান্সের এই মন্তব্য গ্রিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সফরে স্বায়ত্তশাসিত অঞ্চলটির সরকার ব্যবস্থার প্রতি অসম্মানের ইঙ্গিত দেয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রয়োজন। গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত উপত্যকায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর আগ্রাসনে প্রায় প্রাণ গেছে 900 মানুষের। উপত্যকার বিভিন্ন স্থানে আগ্রাসন চালানোর পাশাপাশি যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো লেবাননেও হামলা করেছে ইসরায়েল। হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি স্থান নতুন করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ বলছে, লেবানন ইসরায়েল সীমান্তে নতুন করে সংঘাত শুরুর বিষয়টি বেশ উদ্বেগজনক। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উপর আগ্রাসন চালাচ্ছে মার্কিন বিমান বাহিনী। এমন অবস্থায় আল কুদুস দিবস উপলক্ষে ইয়েমেনের ইরাক আর পাকিস্তানের ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। ইস্তাম্বুলের মেয়র এক্রেম এমামোলুকে গ্রেপ্তার ও কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা। রাজধানীর আঙ্কারায় বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা বলেন, এমামোলুর সঙ্গে অন্যায় হয়েছে, ন্যায় বিচারের দাবিতে এখানে জড়ো হয়েছেন তারা। এদিকে তুরস্কের সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের হাতে আটক হওয়ার প্রতিবাদে ছাড়িয়ে নিতে আদালতের বাইরে ভিড় করেছেন স্বজনরা। এমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে গেল 19 মার্চ থেকে বিক্ষোভে নেমেছেন দেশটির সর্বস্তরের সাধারণ মানুষ। বিরোধী দল বরাবরই বলে আসছে, সামনের প্রেসিডেন্ট নির্বাচনের রিসেপ তাইয়েপ এরদোয়ানের একমাত্র প্রতিদ্বন্দ্বীকে রাস্তা থেকে সরাতেই নিজের রাজনৈতিক প্রভাব ব্যবহার করছেন। এবার খেলার প্রসঙ্গ। ভুটান প্রিমিয়ার লিগে পারো এফসির হয়ে খেলার ছাড়পত্র পেলেন 4 নারী ফুটবলার। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার জন্য মার্চের দ্বিতীয় সপ্তাহে ছাড়পত্র পেয়েছিলেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুমা পারভিন। এবার ছাড়পত্র পেলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন। 30 জানুয়ারি নারী ফুটবল বিদ্রোহ করার 18 ফুটবলারের মধ্যে ছিলেন এই 4 নারী ফুটবলার। পিএসএল এর পুরো টুর্নামেন্ট খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন লিটন দাস ও রিশাদ হোসেন। অনাপত্তিপত্র পেলেও পুরো আসর খেলতে পারবেন না পেসার নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে থাকছেন না লিটন কুমার দাস। বিসিবি থেকে অনাপত্তিপত্র পাওয়ায় আশা জুড়ি করাচি কিংসের হয়ে খেলতে পারবেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার।
জাতীয় দলের হয়ে এখনও টেস্ট অভিষেক না হওয়ায় রিশাদ হোসেনও পেয়েছেন পুরো আসর খেলার সুযোগ। এই লেগ স্পিনার অলরাউন্ডার পিএসএল মাতাবেন লাহোর কালান্দার্সের হয়ে। তবে অনাপত্তিপত্র পেলেও জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট খেলতে হবে পেসার নাহিদ রানাকে। পিশর জালমিতে ডাক পাওয়া গতিময় এই পেসারকে তাই আসরের শুরুতে পাবে না দলটি। বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত হলেন ব্রাজিলিয়ান কোচ দরিফাল জুনিয়র। শনিবার এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন দরিফালের ছাঁটাইয়ের খবরটি নিশ্চিত করেছে। 2024 সালে সেলেসাওদের কোচ হিসেবে দায়িত্ব নেন দরিফাল। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে শুরুটা দারুণ করেন তিনি। তবে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতায় কপাল পড়ে ব্রাজিলিয়ান কোচের। নেইমারদের কোচ হিসেবে সব মিলিয়ে 16 ম্যাচে দায়িত্ব পালন করেন দরিফাল। এর মধ্যে 7 জয়ের বিপরীতে 7 ম্যাচে ড্র আর 2টিতে হেরেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দরিফালের বিদায়ের পর এখন নতুন কোচের সন্ধানে সিবিএফ, যেখানে জোরের সঙ্গে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তির নাম। নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 73 রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে শেষে 9 উইকেটে 344 রানের পুঁজি পায় কিউইরা। স্বাগতিক দলের হয়ে এদিন শতক হাঁকিয়েছেন মার্ক চ্যাপম্যান। 111 বলে 132 রানের ইনিংস খেলেন এই ব্যাটার। তাছাড়া ড্যারেল মিচেল আর মোহাম্মদ আব্বাস পেয়েছেন 50 দেখা। মিচেল 76 ও আব্বাস আউট হয়েছেন 52 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে 271 রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। সফররতদের হয়ে সর্বোচ্চ 78 রান করেন বাবর আজম। তাছাড়া 50 হাঁকিয়েছেন সালমান আগা। ওয়ানডে অভিষেকই দ্রুততম 50 রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের মোহাম্মদ আব্বাস। নিউজিল্যান্ডের হয়ে মাত্র 24 বলে 50 করে এই রেকর্ড গড়েন আব্বাস। গত ফেব্রুয়ারিতে লিস্ট এ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আব্বাস। ডাক পাওয়ার আগে লিস্ট এ ক্রিকেটে 35 গড়ে রান করেছেন 454, উইকেট পেয়েছেন 5টি। প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন 21টি। 36.13 গড়ে 6টি 50-র পাশাপাশি আছে 2টি সেঞ্চুরি। 30.41 গড়ে উইকেট নিয়েছেন 12টি। আব্বাসের আগে অভিষেকে দ্রুততম 50-র রেকর্ড ছিল ভারতের কুণাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথনেস। মাদাম তুসোর জাদুঘরে মোমের তৈরি নিজের মূর্তি দেখে অবাক ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমবাপ্পের প্রতিক্রিয়া দেখে খুশি ভক্ত সমর্থকরাও। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে নিজের মূর্তি দেখে কৃতজ্ঞতা জানিয়েছেন এই কাজের সাথে জড়িত প্রত্যেক কর্মীকে। কিংবদন্তিদের পাশে নিজেকে দেখতে পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন এই ফুটবলার। চলতি বছর শুরুতে জার্মানির বার্লিনে কিলিয়ান এমবাপ্পের মোমের মূর্তি উন্মোচন করে মাদাম তুসো কর্তৃপক্ষ। এমবাপ্পে নিজের মূর্তি উদ্বোধন করলেও এখনই তা সরাসরি দেখতে পারবেন না সাধারণ দর্শক। আগামী 4 এপ্রিল লন্ডনে মাদাম তুসোর সাধারণদের জন্য মূর্তি উন্মুক্ত করবে মিউজিয়াম কর্তৃপক্ষ। এরপর টিকিটের মাধ্যমে তা দেখতে পাবেন ভক্তরা। Oh, the new jersey, even the new boots. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।